তুমি ফুল দিও, আমি স্বপ্নীল পৃথিবী দেব। আলো বাতাস, রং রূপ রস, গন্ধে ভরা মাতাল পৃথিবী, তুমি ভালোবাসা দিও। টিটু, একটু ভালোবাসা আমাকে দাও। আপনাকে তো হৃদয় দিয়ে বসে আছে। এখানেই তো সমস্যা, যে বইটা নিয়েছো বইটার দাম দাওনি, সেই কতদিন হয়ে গেল। সেটা সামান্য হোক আর অসামান্য হোক, এটারও তো একটা মূল্য আছে, তাই না? মূল্য তো গুরু দক্ষিণা কি চান আপনি হাসান ভাই? 1,00,000 টাকা দাও। 1,00,000 টাকা কোথায় পাবো হাসান দেখো ভাই? পকেটে হাত দাও, হয়ে যেতে পারে। আমার কাছে তো হাসান ভাই বোধহয় দেখি না কি অবস্থা। এখন তো কয়েন একটা, তারপরেও তো দেখি কয়েনের মধ্যে তো আমার কিন্তু দেখি কত টাকার, এটা তো মনে হচ্ছে যে 1 টাকার একটা কয়েন আছে আমার অনেক কাছে। বড় কয়েন, রেখে দাও, এটা ধরে রাখো, এখানে ধরে রাখো। 1,00,000 টাকা কি আপনার এটা? হয়ে যাবে, ধরে রাখো চমৎকার করে। আচ্ছা, এবার আমি এই যে খালি গ্লাসটা দেখছো, ঠিক আছে, এই খালি গ্লাসটার উপর রেখে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটি খালি গ্লাস আছে আর একটা খালি চোঙ আছে, ঠিক আছে? এই খালি গ্লাসটা আবার দেখো, এখানে কিন্তু খালি। এই গ্লাসটার নিচে আমি এই কয়েনটা ঢেকে দিচ্ছি। এখন কি হলো, তোমার টাকাটা এই গ্লাসটার নিচে আছে। এখন আমি একটু ম্যাজিক পাস করছি। ফোকাস ফোকাস, অ্যাব্রা ক্যাডাব্রা, হিলিবি। এই যে খালি গ্লাস, কি হলো জানো? 1 2 3, দেখা গেল এই খালি গ্লাসের মধ্যে পয়সাটি চলে এসছে, ঠিক আছে? দেখো চলে এসছে, অসুবিধা আছে? এটা কি আমার বই থেকে বেরোলো? বই থেকে বের হবে কেন, এখান থেকে ওখানে চলে গেছে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? লুক, বাহ, আছে নেই। আচ্ছা। এখন দেখো, এই যে এটা এখানে রইলো, ঠিক আছে? আর এই পয়সাটাকে আমি খুব সুন্দর করে দেখো, এই পয়সাটাকে খুব স্বাভাবিকভাবে ধরে বললাম 1 2 3, ছেড়ে দিলাম। দেখা গেল পয়সাটি আগের জায়গায় চলে এসছে। বিউটিফুল বিউটিফুল হাসান ভাই, কিভাবে সম্ভব এটা? বিউটিফুল আমাকে ডক্টর সিরাজুল ইসলাম একদিন বলেছিলেন। আচ্ছা, বলতে পারো হাসান, ওই ফুলটার নাম কি? আমি বলেছিলাম স্যার ঠিক বলতে পারছি না। সে তখন বলেছিল ওই ফুলটার নাম বিউটিফুল। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত মানুষ দুজন, মানুষ গড়ার কারিগর। একজন নেপথ্যের নায়ক, আরেকজন আপনাদের সবারই পরিচিত, যার চেহারা আপনারা সবসময় দেখে থাকেন। প্রথমে আমার ডান দিকে আছেন সোহানুর রহমান সোহান, মাসুম আজিজ। প্রথমে সোহান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে আমাদের চলচ্চিত্র যে মাধ্যম, একটা বিশাল ক্যানভাস, এখানে আপনার আগমন, তার শুরুর দিকটার। ছোটোবেলায় আমার মামাকে দেখতাম অভিনয় করতো, আমার ছোটো মামা অভিনয় করতো, স্টেজে করতো যখন, অনেক ভালো লাগতো। সেই ভালো লাগার থেকেই আসলে চলচ্চিত্রের প্রতি আমার একটা উৎসাহ জাগে। বাবা মার হাত ধরে যখন সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম, তো ওখান থেকেই শুরু করে আমার একটা ডিরেকশন দেওয়ার ইচ্ছা, কিন্তু নাটক নিয়ে বন্ধুবান্ধবদের দিয়ে নাটক করিয়ে যে আচ্ছা তোমরা সবাই এই ক্যারেক্টার করো, এই ক্যারেক্টার করো, এই টেন্ডেন্সিটা আমার প্রথম থেকে শুরু হয়। 35 বছর আগের কথাই বলি, যে আমি তখন ফিল্মে সবেমাত্র সহকারী পরিচালক হিসেবে শিবলি ভাইয়ের সাথে কাজ করতে শুরু করেছি। তো তখন শিবলি ভাইয়ের হাতে ছবি কম, একটা দুটো ছবি হচ্ছে, একটা ছবি হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আরও ছবি করা দরকার, এভাবে বসে না থেকে। তো আমি ক্যামেরাম্যান আব্দুল লতিফ বাচ্চু সাহেব ছিলেন, উনি তখন সঙ্গিনী নামে একটা ছবি করছিলেন। জাস্ট ওনার জাদুরবাসী ছবি রিলিজ হয়েছে, রিলিজের পরে উনি সঙ্গিনী নামে ছবিটা করছেন। তো ওনার একটা ভাগনা শিবলি ভাইয়ের সাথে কাজ করলো, তো উনি আমাকে বললো যে তুমি বাচ্চু আমার সাথে যোগাযোগ করো, দেখো তোমাকে কিন্তু পাইলে তার ওনার জন্য ভালো হবে। এভাবেই সকাল 6টায় তার বাসায় গেলাম। মাসটা বোধহয় ছিল নভেম্বর, এরকম হবে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তখন তো কনকনে শীত, প্রচণ্ড শীত। আমি ওনার বাসায় যাওয়ার পরে দারোয়ান এসে দরজাটা খুলে দিল, আমি এসে ভিতরে বসলাম বারান্দায়। তো বারান্দা দিয়ে মানে ওই গেটটা দিয়ে ঠান্ডাটা, কনকনে ঠান্ডা আসতেছে, আর আমি ওই ঠান্ডার মধ্যেই বসে আছি। প্রায় 3.5 ঘন্টা বসে থাকা ওখানে। বাচ্চু ভাই উঠলেন 9:30টার দিকে, উঠে বললেন কী অবস্থা? আমি বললাম যে এরকম আমাকে পাঠিয়েছে। আচ্ছা তুই বিকালে ইয়েতে চলে আয়,
এফডিসিতে চলে আসি 2 নম্বর ফ্লোরে। এইটুকু কথা উনি বললেন, আমি সেভাবে ওনার সাথে। তো এই যে আমার এখন এটা মনে হয় এটা যে তখন হয়তো আমার চেষ্টা ছিল যে আমি চেষ্টা করেছিলাম যে আমাকে ভালো কিছু করতে হবে, এবং সেই চেষ্টার জন্য আমি কিন্তু ওই প্রচণ্ড কনকনে ঠান্ডাকে সহ্য করে আমি কিন্তু ওখানে বসেছিলাম, এবং সেটাই বোধহয় আজকের আমার রেজাল্ট এগুলো, যে এই যে আমি পরিচালক, সবাই আমাকে পছন্দ করে, আমার ছবিরা দর্শক দেখে, তো এটা অনেক পাওয়া আমার। স্মৃতিতে আপনার ভেসে থাকা মানুষের অতৃপ্ততা থাকেই যে আমার এখনো পূর্ণতা আসেনি। আগে যে ছবিগুলো আমরা বানাতাম, আমার প্রথম ছবি বিশ্বাস অবিশ্বাস, বেনাম বাদশাহ, কিয়ামত থেকে কিয়ামত, তো আমার কাছে কিন্তু কিয়ামত থেকে কিয়ামতের চেয়েও স্মরণীয় ছবি আমার কাছে মনে হয় আমার বেনাম বাদশাহটাকে আমি আমার জীবনের একটা শ্রেষ্ঠ ছবি বলে মনে করি। যে সেই ছবিটা যখন আমি বানিয়েছিলাম, আমার সেকেন্ড ছবি, ওটা একটা তৃপ্তি ছিল অনেক। ছবিটা দেখে দর্শকরা অনেক প্রশংসা করেছিল এবং আমি অনেক বেশি তৃপ্তি পেয়েছিলাম ওই ছবিটা বানিয়ে। মাসুম ভাই, আপনার অভিনয় জগতে শুরু এবং আমাদের এই মানে মিডিয়াতে আপনার প্রবেশ। বাবা মা চাইছিল আমি ডাক্তার হই, ভর্তিও করে দেওয়া হয়েছিল আমাকে। তা আমার ইচ্ছা তো আসলে ওগুলো না, আমি চাইছিলাম আসলে গায়ক হইতে। আচ্ছা, একসময় মেহেদী হাসানের গান শুনে, মান্নাদের গান শুনে একটা অদ্ভুত রকম যে গায়ক হইতে হবে, আমাকে গান শিখতে হবে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ইন্টার হল ড্রামা কম্পিটিশনে নাটকের ব্যাকগ্রাউন্ড করবার দায়িত্বটা ছিল আমার, যে মিউজিক করবো, যেহেতু আমি মিউজিকের মানুষ। এবং ওই নাটকটি, যে নাটকটি কম্পিটিশনে যাবে, কিংসুক যে মরুতে, নাটকটির রচনা হচ্ছে হাবিবুল হাসান, আমাদের মাকনা ভাই। ওই নাটকে মূল চরিত্রটি করবার কথা ছিল শফি কামাল, তো সে আসে না, রিহার্সালে আসে না। তো আমার তখন হলের প্রভোস্ট ছিলেন ডক্টর শফিক হায়দার চৌধুরী। আমারে স্যার বললেন যে মাসুম তুমি প্রক্সি দাও, যেহেতু আমি একমাত্র ওখানে কি বলে ইনঅ্যাক্টিভ লোক যে মিউজিক নিয়ে বসে আছি, আর সবাই তো কাজ করছে কোনো না। এখন আমি যেহেতু বসে আছি, আচ্ছা মাসুম দাও, প্রক্সি দাও। 4 দিন 5 দিন প্রক্সি দেওয়ার পরে কি নিয়ে শফিক কামাল বোধহয় ফাইনালি বললো যে ও করবে না। তখন আমাকে স্যার বললেন যে মাসুম তুমি করো। আমি করলাম এবং দুর্ভাগ্যজনকভাবে অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি আমি বেস্ট অ্যাক্টর হয়ে গেলাম কম্পিটিশনে। তখন মনে হলো যে না, তাহলে তো আমি নাটক করতেই পারি, খুব একটা খারাপ কিছু না, অভিনয় বোধহয় হবে আমাকে দিয়ে। তারপরের বার আবার ইন্টারহল কম্পিটিশনে আমি আমার ডিরেকশনে ঋত্বিক ঘটকের জ্বালা নাটকটা করলাম, তখন আবার ডিরেকশন করলাম, আমাকে হল থেকে দায়িত্ব দেওয়া হলো এবং সেবার আমি বেস্ট ডিরেক্টরও হইলাম ওই ইন্টারহল কম্পিটিশনে। তখন আমাদের সাথে ছিলেন আমার শ্রদ্ধেয় জিয়া হায়দার স্যার, উনি আমাদের গাইড করতেন। তারপরে শফিকুর রহমান সাহেব ছিলেন ঢাকা থিয়েটারের, ওনাকেও চিনবার কথা, টেলিভিশন সবাই আমাদের মামুন ভাইদের সাথে কাজ করতেন, আব্দুল্লাহ মামুন ভাইদের সাথে। তো শফিক স্যার আমাকে ঢাকায় পাঠাইলেন যে তুমি ঢাকা, যখন আমি পাশ করে ঢাকায় আসি আর কি, তো উনি তখন কতগুলো রেফারেন্স দিয়েছে, ওখানে বাচ্চু ভাইয়ের সাথে দেখা করে, মামুন ভাইয়ের সাথে, আব্দুল্লাহ মামুনের সাথে দেখা করো। এইভাবে আমি ঢাকায় আসি এবং তখন থেকে এই নাটকের মানে কোনো কিছু না, চাকরি টাকরি করবো না, নাটক করব, দল খুঁজছি কোথায় যাওয়া যায়। বাচ্চু ভাইয়ের দলে গেলাম, এই দলে গেলাম, হয় না একরকম। ওই বয়সটা তো কীরকম, মানে মাস্টার্স করছি চিটাগাং ইউনিভার্সিটির একজন নেতা, ছাত্র নেতা, তখন ছাত্র ইউনিয়ন করতাম আমি, মোটামুটি ছাত্র রাজনীতিও করতাম, আবার মোটামুটি ওখানে বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, আমি না জানি কি আর কি, এরকম ভাবতে এখানে এসে ওই পেছন দিকে কিউ দিয়ে বসতে কেমন যেন মনে হয়, না পাত্তা দেয় না তো কেউ খুব একটা। তো তখন এস এম সোলাইমান আমাকে ডেকে নিয়ে এই ঢাকা পদাতিক, এই আমাদের পদাতিক শুরু হলো। তখন পদাতিক মাত্র ভাঙছে, এটা হচ্ছে 79 ব্যাপার, পদাতিক ভেঙে ঢাকা পদাতিক হচ্ছে। এবং আরও মজার বিষয়, ঠিক ওই সময়ই কোইন্সিডেন্স বলা যায় যে জামিল আহমেদ, আমার গুরু, উনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে এসছেন দিল্লি থেকে। উনি প্রথম কাজ করবেন বাংলাদেশে, একটি নাটক করবেন, ইন্সপেক্টর জেনারেল নিকোলাই গোগলের। উনি তখন আমার বাসায় বসে রিহার্সাল হচ্ছে, তৈরি হচ্ছে স্ক্রিপ্ট তৈরি হইতে যখন ফাইনালি রিহার্সালে যাবে, তখন আমাকে, এটিও আবার কিন্তু এক ধরনের দুর্ঘটনা, আমাদের মধ্যে মুকুল নামে একটা ছেলে ছিল, ওরই করবার কথা ছিল ইন্সপেক্টর জেনারেলের ডিসি ক্যারেক্টারটি। সে আবার একটা কোন ফিল্ম ইনস্টিটিউটে ঢুকে গেছে শিল্পকলা থেকে, কোথায় ও পারবে না। তখন আমাকে জামিল বলছে এটা আপনি। এই কিন্তু ঢাকার মঞ্চে আমার অভিনয়ের শুরু। ইন্সপেক্টর জেনারেলে যখন করলাম, ইন্সপেক্টর জেনারেল করতে গিয়ে জামিলের সংস্পর্শে এসে আমার ধারণাগুলো একটা একটা করে ভাঙতে শুরু করলো এবং পাল্টাতে শুরু করলো, যে না, অভিনয়, মঞ্চ, থিয়েটার ডিফারেন্ট জিনিস, এটা একটা জীবনের অর্থ পাল্টে দেয়।
টোটালি আসলে জীবনের অর্থই পাল্টে দেয়। এই যে মাথার মধ্যে ঢুকে গেল যে থিয়েটার করতে হবে, অভিনয় করতে হবে, নাটক করতে হবে, গ্রুপ করতে হবে, একটা সময় গিয়ে দেখা গেল যে আর এই মঞ্চটা ছাড়তে পারছি না। যে জন্য কিন্তু আমার টেলিভিশনে এন্ট্রি অনেক পরে, আমি 85-এ প্রথম টেলিভিশনে আসি। বিফলে গেল সোনার জৈবন, আইরে বিফলে গেল সোনার জৈবন। এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়, এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়। মানে না মানে না মনে মানে না বারণ, বিফলে গেল সোনার জৈবন, আইরে বিফলে গেল সোনার জৈবন। এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়, এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়। মানে না মানে না মানে মানে না বারণ, বিফলে গেল সোনার জৈবন, হায়রে বিফলে গেল সোনার জৈবন। প্রেমানলে জলে জলে অন্তর করলাম ছাই, চাঁদের বাতি জেলে জেলে দুঃখের রাত কাটাই। আমি প্রেমানলে জলে জলে অন্তর করলাম ছাই, চাঁদের বাতি জেলে জেলে দুঃখের রাত কাটাই। হইল না আমার হইল না রে প্রেম সাধন, হইল না আমার হইল না রে প্রেম সাধন। বিফলে গেল সোনার জৈবন, হায়রে বিফলে গেল সোনার জৈবন। পাগল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়ায়, একটুক্ষণের জন্যে যদি মনের মানুষ পাই। আমি পাগল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, একটুক্ষণের জন্যে যদি মনের মানুষ পাই। তালাশে খালাস মেলে সদাই বলে গুরুজন, তালাশে খালাস মেলে সদাই বলে গুরুজন। বিফলে গেল সোনার জৈবন, হায়রে বিফলে গেল সোনার জৈবন। এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়, এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়। মানে না মানে না মনে মানে না বারণ, বিফলে গেল সোনার জৈবন, হায়রে বিফলে গেল সোনার জৈবন। এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়, এমন একটা সময় কষ্ট কি আর সহ্য হয়। মানে না মানে না মনে মানে না বারণ, বিফলে গেল সোনার জৈবন, হায়রে বিফলে গেল সোনার জৈবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আগামী পর্ব দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।